কথা শোনা যাচ্ছে এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি যেটা জিনিসটা জিজ্ঞেস করলাম আমাদের হচ্ছে যে এই চ্যাপ্টার হচ্ছে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ইকোনমিক ইকোনমিক প্ল্যানিং এ যাওয়ার আগে আমরা একটু জেনে নিই প্ল্যানিং শব্দটা দ্বারা তোমাদের কোনো আইডিয়া আছে কিনা, বা প্ল্যানিং শব্দটা দ্বারা আমরা কি বুঝি সাধারণত? কারো কোনো আইডিয়া আছে যে প্ল্যানিং শব্দটা দ্বারা আমরা কি বুঝি? বা আমরা কখন প্ল্যান করি? মানে প্ল্যান কোনো আমরা কিছু কখন করার করি? আগে। কোনো কিছু করার আগে, তার মানে আমি যদি কোনো একটা স্পেসিফিক টার্গেট বা গোল অ্যাচিভ করতে চাই তখন আমাকে কিছু স্টেপ নিতে হয়। আর ওই স্টেপ গুলোকে আমরা কি বলি সাধারণত? প্ল্যানিং। ওই স্টেপ গুলো সমষ্টিকে বলবো, আমরা বলি প্ল্যান। সো প্ল্যান, ইকোনমিকের ক্ষেত্রে এখন প্ল্যানটা কি, বা ইকোনমিক্স এ প্ল্যান জিনিসটা বুঝবা, ইকোনমিক প্ল্যানিং বলতে কি বোঝায়, এটা যদি তোমাকে রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরো বাংলাদেশে একটা রোড হওয়ার পরে পরবর্তী দিন নতুন রোডটা কেটে ফেলা হয়, এটাকে কি আমরা প্ল্যানিং বলবো নাকি প্ল্যানিং এর অভাব বলবো? স্যার মানে প্ল্যান না করে মানে হঠাৎ বানানো শুরু করছে এরকম। তোমার কাছে কি মনে হয়, ধরো যদি আমার কাছে একটা প্ল্যান থাকে, আমি ধরো সাপোজ তোমার অবজেক্টিভ হচ্ছে তুমি এই সেমিস্টার কোপায় দিবা, বা যাই বলো না নেক্সট সেমিস্টারে কোপ দিবা। ধরো তোমার ওই কোপ দেওয়া সেমিস্টারটা হচ্ছে এটা, তখন তুমি একটা কি ক্রোনোলজিক্যালি যাবা, তুমি মিড টার্ম ভালো করবা, তারপর ফাইনাল টার্ম করবা, এটা সিস্টেম আছে। কিন্তু অন্যদিকে তুমি যদি বলো যে হুট করে তুমি একটা মিডের পরে দেখলে যে মিড খারাপ হয়েছে, এখন তুমি ফাইনাল ভালো করার জন্য আসলা, এখন ধুমধাম তুমি এটা সেটা করতেছো, কিন্তু গোড়া মানে কিছুই হচ্ছে না। এখন প্ল্যানিং, প্ল্যানের এক্সাম্পল আর আনপ্ল্যানের এক্সাম্পল তুমি কি বুঝতে পারছো? যে প্ল্যান হলে অ্যাক্টিভিটি গুলো কিভাবে হয়, আর প্ল্যান না হলে অ্যাক্টিভিটি গুলো কিভাবে হয়। জি স্যার। প্ল্যান হলে একটা সিকোয়েন্স থাকে, আর প্ল্যানিং না থাকলে, বা প্ল্যান না থাকলে কোনো সিকোয়েন্স থাকে না। যেহেতু একটা কাজ হয়েছে, কাজ হওয়ার পরে একটা কাজ করতে হয়, তার মানে কি প্ল্যান আছে নাকি প্ল্যান নাই? সিকোয়েন্স না থাকলে প্ল্যান নাই। প্ল্যান নাই। এখন তোমার কাছে কি মনে হয় বাংলাদেশে যে রাস্তা কাটা হয়, এটা কি প্ল্যানের অভাবে কাটা হয় নাকি ধরো অন্য কোনো কারণে কাটা হয়? আনপ্ল্যান্ড। আনপ্ল্যান। এখন দেখো প্ল্যানটা কেন জরুরি? বাংলাদেশে অনেকগুলো চিটাগড়গুলো রাস্তা হয়েছে না, রাস্তা হওয়ার কারণে রাস্তাটা আবার কাটা হয়েছে। এখন রাস্তা হওয়ার কারণে যে তুমি একটা রাস্তা, নতুন রাস্তা ইনটেক থাকলে যে পরিমাণ সুবিধা পাওয়ার কথা ছিল জনগণের, সেই পরিমাণ সুবিধা কি পাচ্ছে সে? না স্যার। পাচ্ছে না। সেকেন্ড, ধরো বাংলাদেশে যদি কোনো রাস্তাকে 2 লেন থেকে 4 লেন করা হলো, রাস্তার এক্সাম্পল দিচ্ছি, 4 লেন করা হওয়ার পর হয় দেখা যাচ্ছে 1 লেন ফুটপাথ, ময়লার গাড়ি, না হয় পার্কিং হিসেবে 1 লেনকে ইউজ করা হয়। রাস্তা 4 লেন, দুই পাশে 2টো লেন ফুটপাথ বা অন্য কিছু দিয়ে দখল থাকে, তুমি রাস্তাটা বানালা 4 লেনে ইউজ করার জন্য, ইউজ করছে 2 লেনে। এটা কেন হচ্ছে? সে কারণ প্রথমে প্ল্যান করিনি এগুলা। প্ল্যান, তুমি তুমি চিন্তা করো না যে এটা, যে আমি যখন একটা রাস্তাকে 4 লেনে করবো, এখানে অনেকগুলো গাড়ি গাড়ি আসবে, গাড়ি আসার পর সে সবগুলো গাড়ি একটা যাবে না, কিছু গাড়ি বিভিন্ন কারণে থামবে, থামলে ওই গাড়িগুলোকে আমি কোথায় জায়গা দিব, ওরা পার্কিং কোথায় করবে, ওরা গাড়ি রাখবে কোথায়? এই প্ল্যানটা কি তোমার রাস্তা বানানোর প্ল্যানের সাথে সামঞ্জস্য থাকা উচিত ছিল না? কিন্তু জি তোমার স্যার। ওটা না থাকার কারণে তুমি এখন 4 লেনের যে সুবিধা সেটা কি তুমি পাচ্ছ? না স্যার। পাচ্ছ না। এই সেম এক্সাক্ট যে প্ল্যান থাকলে একটা প্রজেক্টের যে 100% বেনিফিট, তার ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায়, কোনো একটা প্রজেক্টে যদি প্ল্যান করে না করো তাহলে ওই প্রজেক্টটা তুমি পাবে না। তাহলে একটা ইকোনমিতে
কোন একটা কাজে যখন সিকুয়েন্সিয়ালি করার পরে তার পূর্ণ বেনিফিট পাবো, তাহলে আমরা বলবো যে এটা ওয়েল ডেভেলপড ইকোনমিক অ্যাক্টিভিটি। যখন দেখবো যে তার কিছুটা বেনিফিট পাচ্ছি, কিছুটা বেনিফিট এখনো পাচ্ছি না, এরকম যখন সিচুয়েশন থাকবে, তখন বলবো যে এটা আনপ্ল্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটি। ফর এক্সাম্পল, তুমি যদি বঙ্গবন্ধু টানেল ধরো আর পদ্মা ব্রিজ ধরো, কোনটাকে তুমি প্ল্যান বলবা, কোনটাকে তুমি আনপ্ল্যান বলবা? সো পদ্মা ব্রিজটা প্ল্যান। টানেল আর আনপ্ল্যান কেন বলতেছো তুমি এই কথাটা? কেন, কিসের বেসিসে বলতেছো? সো ফাইনাল সার্ভিসটা, তারপর লাইক ইকোনমিক কন্ডিশনের তুলনায় মানে আমরা কি জিনিস চাচ্ছি এগুলো সব হ্যাঁ, মানে এটা তোমার, এটার মূল ফ্যাক্টর হচ্ছে তুমি ওই যে একটা একটা প্রজেক্ট যে পরিমাণ সুবিধা, লাভ, ইকোনমিক বেনিফিট ক্রিয়েট করার কথা ছিল, সেই পরিমাণ বেনিফিট ক্রিয়েট করতে পারছে না, তাই না? তো যেহেতু পদ্মা ব্রিজ ইকোনমিক বেনিফিট বেশি ক্রিয়েট করতেছে, তুমি বলতেছো ওটা প্ল্যানের। আর যেহেতু বঙ্গবন্ধু যে টানেলটা ছিল, ওই টানেলটা যেহেতু করতেছে না, কম করতেছে, তার মানে সেটা ইকোনমিক আনপ্ল্যান ছিল। কারণ টানেলটা কিসে ইউজ হবে, কে ইউজ করবে, কতদিন ধরে ইউজ করবে, কিভাবে ইউজ করবে, এই ধরনের কোনো অ্যানালাইসিস তারা আগে করে নাই, রাইট? জি স্যার। তার মানে প্ল্যানের, যদি তোমার, ওরা যদি আগে থেকে প্ল্যানিং করে সব করতো, তাহলে তারা কি তোমার টানেলটা করতো নাই? করতো না, হয়তো করতো না, হয়তো বিকল্প কোনো অন্য কোনো ওয়েতে চিন্তা করতো, তাই তো? বুঝে গেছে? এরপর আসো তোমার, আমাদের দুই ধরনের প্ল্যানিং করতে পারি, একটা হচ্ছে ফাংশনাল প্ল্যানিং, একটা হচ্ছে স্ট্রাকচারাল প্ল্যানিং। এখন ফাংশনাল প্ল্যানিংটা কি? ফাংশনাল প্ল্যানিং হচ্ছে তোমার তোমার একটা স্ট্রাকচার আছে, তুমি এই স্ট্রাকচারটাকে ইমপ্রুভ করতে চাও। যেমন ধরো তোমার এখানে বাংলাদেশে বাংলাদেশের দুটো বড় সেক্টর আছে, একটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। তুমি চাচ্ছ যে আমাদের এই দুটো ইন্ডাস্ট্রি মেইন ইন্ডাস্ট্রি হিসেবে থাকুক, তবে এদেরকে আমি বড় করবো, আরো বড় করবো। তাহলে তোমার কি করতে হবে? তোমাদেরকে একটা নতুন নতুন ইকোনমিক জোন করতে হবে, সেখানে গার্মেন্টস কর্মীদের আসা যাওয়ার জন্য রাস্তাঘাট করতে হবে। অন্যদিকে তুমি যদি কৃষি খাতকে বড় করতে চাও, তাহলে তোমাকে ভালো ভালো বীজ এনে দিতে হবে, বিদেশ থেকে বীজ এনে দিতে হবে, সার এনে দিতে হবে, এবং ওই যে কৃষকদেরকে ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি দিতে হবে। তাহলে তোমার এক্সিস্টিং যে স্ট্রাকচার আছে, ইকোনমিক স্ট্রাকচার আছে, সেটা তোমার কি হবে? বৃদ্ধি পাবে। এটা হচ্ছে তোমার ফাংশনাল, মানে ফাংশনাল প্ল্যানিং। অন্যদিকে দেখো, তুমি বলতেছো যে না, আমার হচ্ছে যে এখন আমরা হচ্ছে ধরো বাংলাদেশে একটা শরিয়া ভিত্তিক কি হয়ে গেল, রাষ্ট্র হয়ে গেল, বা এমন একটা গভর্নমেন্ট রাষ্ট্র যারা হচ্ছে যে উমেন এমপ্লয়মেন্টটা চায় না। ওরা বললো যে না, গার্মেন্টস এর মেইন এমপ্লয়ি লেবার হচ্ছে উমেন, তাহলে আমরা এখন সেটাকে আমরা চাচ্ছি না, তাহলে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিটাকে অফ করে দিই, আমরা মেকানিক্যাল ইন্ডাস্ট্রি ধরি। তাহলে এখন যদি তোমার ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়, তাহলে তোমাদের বাংলাদেশে যারা লেস এডুকেটেড এবং লেস স্কিলফুল আছে, তারা কাজ পাবে না। যেহেতু মেকানিক্যাল সেক্টরে যাবে, তাহলে এটা ভালো ভালো বিজনেস আসবে, তাহলে সেখানে তোমার যারা ইঞ্জিনিয়ার বা যারা এডুকেটেড তারা কাজ পাবে। তাহলে তোমার একটা ডিসিশনের কারণে তোমার পুরো একটাই দেশের ইকোনমি চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। এই চেঞ্জটাকে বলি আমরা স্ট্রাকচারাল চেঞ্জ। দেখো, তোমরা বাংলাদেশের গভর্নমেন্টে ধরো, বাংলাদেশের এডুকেশন সেক্টরে বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রি প্রথমে এসে কি বললো, কোচিং সেন্টার গুলো অফ করে দিবে। ধরো একটা কোচিং সেন্টারের সাথে অনেকগুলো ইন্ডাস্ট্রি রিলেটেড জড়িত আছে। ধরো যদি একটা কোচিং সেন্টার যদি অফ হয়ে যায়, সাপোজ কোচিং সেন্টারটা অফ হবে, অনলাইন কোচিং অফ হবে, তার সাথে পাবলিকেশন, কোচিং সেন্টার গুলো বিভিন্ন বই বের করে, পাবলিকেশন সেক্টরটা অফ কমে যাবে। তার সাথে কি আর আর কি আছে, আর রিলেটেড কিছু কি আছে না, প্রতিষ্ঠান আছে না? এই বিজনেস গুলো কি, কোচিং সেন্টার অফ হওয়ার সাথে সাথে কি এই সেক্টর গুলো কি অফ হয়ে যাবে না? জি স্যার। যখন কোন একটা পার্টিকুলার সেক্টর অফ হবে, তাহলে এটা ইকোনমিক ইমপ্লিকেশন আসছে কিনা? কে বলতে পারবা যদি কোন একটা সেক্টর অফ হয়ে যায় তাহলে কি হয়?
স্যার একটা ইমব্যালেন্স তো হবে। কিরকম ইমব্যালেন্স? প্রথম ইম্প্যাক্টটা কিসে আসবে বলো তো দেখি। স্যার এমপ্লয়মেন্টে। হ্যাঁ, এমপ্লয়মেন্ট তোমার কমে যাবে, যারা ওখানে জব করতে তাদের কাজ হারালো। তারপরে স্যার অন্যান্য সেক্টর বিশেষ করে রিলেটেড ওগুলো হয়তো ইনফ্লুয়েন্স হবে। হ্যাঁ, বিষয়গুলো তোমাকে বিস্তারিত দেখতে হবে। ধরো তুমি একটা কোচিং সেন্টারটা অফ করে দিলা, তাহলে তোমার কোচিং সেন্টার সব টিচার চাকরি হারালো একটা, অনেকগুলো স্টাফ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ চাকরি হারালো। ওকে, তোমার কোচিং সেন্টার গুলো যে জায়গাতে ব্যবহার হতো সেই জায়গাগুলো খালি পড়ে থাকলো, তার মানে তোমার ক্যাপিটাল লস হলো, তোমার একটা সম্পদ এখন আর ব্যবহার হচ্ছে না, দুটো গেল। তিনটা, কোচিং সেন্টার যখন চলতো তখন তারা একটা ইনকাম করতো, ইনকামটা নিয়ে তারা মার্কেটে যেত, মার্কেটে নিয়ে তারা কি বিভিন্ন রকম প্রোডাক্ট ক্রয় করতো। এখন যদি তাদের ইনকাম বন্ধ, তারা মার্কেটে যাবে না, প্রোডাক্টের ডিমান্ড কমে যাবে, ডিমান্ড করলে প্রোডাকশন কমে যাবে, প্রোডাকশন করলে সাপ্লাই কমে যাবে, সাপ্লাই কমলে লেবার কাট হবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, এবার আসো, তাহলে আমার কথা হচ্ছে যে এখন প্ল্যানিংটা আমরা যখন করব তখন এটা দুই ধরনের, ধরো আমাদের ওয়ার্ল্ড কাপ দেখতেছি, আমরা ওয়ার্ল্ড কাপে এটা দুই ধরনের চেঞ্জ আসছে। এবার এবার নাম্বার অফ টিম ইনক্রিজ করছে, নাম্বার অফ ম্যাচ ইনক্রিজ করছে। আর একটা চেঞ্জ আসছে, ডিহাইড্রেশন, একটা ব্রেক আসছে। চেঞ্জ দুইটা, একটা রেজাল্ট, খেলার রেজাল্ট পাল্টা দিচ্ছে, আর একটা রেজাল্ট, আর একটা এক্সিস্টিং খেলার এরিয়া বাড়াচ্ছে। কোনটা কোন ধরনের প্ল্যানিং এর অংশ? কোনটা ফাংশনাল প্ল্যানিং এর অংশ, কোনটা স্ট্রাকচারাল প্ল্যানিং এর অংশ? কে বলতে পারবা? কে বলতে পারবো না এটা? সবাই ঘুমাচ্ছে। স্যার হাইড্রেশন হাইড্রেশন বা একটা ফাংশনাল। হাইড্রেশনটা ফাংশনাল, তারপরে আর যেটা যে কান্ট্রি বাড়াইছে ওইটা হচ্ছে স্ট্রাকচারাল, যেহেতু এটা লং টার্ম। কান্ট্রি ধরো এই বছর বাড়াচ্ছে, নেক্সট ইয়ারে বললো যে না আমরা এতগুলো কান্ট্রি নিয়ে খেলতে পারবো, নেক্সট ইয়ারে কমা দিলাম। ধরো তোমার কান্ট্রি বাড়ানোর কারণে খেলার রেজাল্টে কোনো এফেক্ট আসতেছে? না স্যার, সেম রেজাল্টই। সেম রেজাল্ট আসতেছে, কিন্তু তোমার রিহাইড্রেশন ব্রেকের কারণে অনেক অনেক টিম দেখো শুরুতে খারাপ খেলতেছে, আবার ব্রেকে গিয়ে ভালো হয়ে যাচ্ছে, ব্রেকের পরে ভালো হয়ে যাচ্ছে। তার মানে ওই চেঞ্জটা কিন্তু তোমার পুরো রেজাল্টের স্ট্রাকচারে চেঞ্জ আনতেছে, আনতেছে কিনা? জি স্যার। তাহলে কোনটা কোন ধরনের চেঞ্জ হবে তাহলে এখন বলো তো? স্যার হাইড্রেশনটা স্ট্রাকচারাল, আর হুম, যেটা টিম আছে ওইটা ফাংশনাল হবে। ফাংশনাল, ওটা হচ্ছে ফাংশনাল, ঠিক আছে। যখন আমি এই এক্সিস্টিং সিস্টেমে কোনো কিছু বাড়াবো কমাবো, এটা হচ্ছে ধরো আমরা ইমপ্রুভ করতেছি, এটাকে বলে আমরা ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, তখন আমরা বলবো ফাংশনাল প্ল্যানিং এর অংশ। আর যখন আমরা একটা স্ট্রাকচার চেঞ্জ করে এটা ডিফারেন্ট ওয়েতে জিনিসটা পরিচালনা করবো, তখন সেটা হবে স্ট্রাকচারাল প্ল্যানিং এর অংশ। ওকে, জি স্যার। এখন প্ল্যানিং আমরা কেন করি? প্ল্যানিং করার বিভিন্ন অবজেক্ট থাকে। প্রথম অবজেক্ট হচ্ছে অ্যাচিভ ফুল এমপ্লয়মেন্ট। প্ল্যানিংটা আমরা এমন ভাবে করি যেটা আমাদের ফুল এমপ্লয়মেন্ট হয়। আর ফুল এমপ্লয়মেন্ট মানে শুধু মানে মানুষজনের চাকরি না, আমাদের ইকোনমিতে যতগুলো ব্যবহারযোগ্য সম্পদ আছে সবগুলোর ব্যবহার করা হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট, ঠিক আছে। আমরা যখন প্ল্যান করবো আমরা জানবো, আমরা আগে থেকে জানি আমাদের কাছে কি কি সম্পদ আছে। আমরা প্ল্যান করার সময় এমন ভাবে সম্পদগুলো ব্যবহার করবো যাতে সবগুলো সম্পদ ব্যবহার হয়, কোনো সম্পদ যাতে মানে আনইউজ না থাকে। এরপরে আছে আমাদের ম্যাক্সিমাম ন্যাশনাল ইনকাম বা রাইজিং লেভেল অফ স্ট্যান্ডার্ড। তুমি যদি প্ল্যান করে কোনো একটা প্রজেক্ট বাস্তবায়ন করো, ফর এক্সাম্পল প্ল্যান করে তুমি একটা ভালো হসপিটাল করলো, বাংলাদেশ ভালো একটা রোড করলো, এটা থেকে আমাদের দেশের আমাদের জীবন মান বাড়বে না? লিভিং স্ট্যান্ডার্ড বাড়বে না? জি স্যার। বাড়বে। এখন আমরা লাস্ট চ্যাপ্টারে পড়ছিলাম না ফিসকাল পলিসি, যে কোনো একটা পলিসি যখন নেই তখন তার ইনকাম বাড়ে, ইনকাম বাড়লে দেশের ইনকাম বাড়ে, জি স্যার। বাড়ে। আচ্ছা,
গভর্নমেন্ট যখন কোনো একটা প্ল্যান করে, কোনো একটা প্রজেক্ট করে, যেমন ধরো তোমরা কেউ কি এখান থেকে আগ্রাবাদের রোড পর্যন্ত গেছিলা কোভিডের আগে? এখান টু আগ্রাবাদ, জি স্যার। এখান থেকে বড়পুল হয়ে আগ্রাবাদ, এই এলাকাটা তোমরা কেউ কখনো গেছিলা? জি স্যার। এর রাস্তার অবস্থা কেমন ছিল তখন? তখন অনেক ছিল, ভাঙা ছিল। পরে ভাঙা আবার ছিল। ঠিক করছে সব। হ্যাঁ, রাস্তার আশেপাশে তখন কি এত বড় বড় সব, মানে এখন যে বিজনেস গুলো দেখতেছো, এখন আড়ং আছে, ইউনো আছে, অনেক ভালো বড় না বিজনেস স্যার, আছে, তাই এগুলো না? ছিল না। এটা কি এখন আগে ছিল নাকি এখন রাস্তা হওয়ার পর হয়েছে? রাস্তা হওয়ার পর এগুলো আসছে, নতুন নতুন দোকানগুলো। হয়েছে। তার মানে গভর্নমেন্টের একটা প্রজেক্টের কারণে র্যাপিডলি এই দোকানগুলো কি হয়ে গেছে, সৃষ্টি হয়েছে। তার মানে যখন গভর্নমেন্ট কোনো প্রজেক্ট নেয়, প্রজেক্ট নেওয়ার সময় চিন্তা করে যে এটা হলে আর কি কি হইতে পারে, সুবিধা আমি পাইতে পারি। তো একটা সুবিধা হচ্ছে যে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যে প্রত্যেকটা বিষয় ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়ে যায়। ঠিক আছে? এখন তুমি তো রাস্তা ধরো এমন একটা জায়গা বানাই দিতে পারো, ধরো তুমি রাস্তাটা বানাই দিতে কোনো একটা গ্রাম অঞ্চলে, তো এখানে টাকাটা যদি তুমি গ্রাম অঞ্চলে ইনভেস্ট করতে, তাহলে কি এত লাভ পাইতা? এখানে যত টাকা দিয়ে খরচ করে রাস্তাটা বানানো হয়েছে, এর সেম টাকা খরচ করে তুমি যদি গ্রামে একটা রাস্তা করতে, তাহলে এই এখন যে বেনিফিট পাচ্ছ বা পাচ্ছে সরকার, এরকম পাইতো? না স্যার। পাইতো না। তার মানে তুমি যেখানে প্রজেক্টটা নিবা, তুমি যখন চিন্তা করবে যে আমার এই প্রজেক্টের কারণে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে কি না, তোমাকে প্ল্যান করতে হবে। আচ্ছা, সেকেন্ড সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে, প্ল্যানিং এর অবজেক্টিভ হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট হওয়া। ধরো মাঝখানে একটা তেল নিয়ে একটা আমাদের সংকট গেছে, এখন যদি বাংলাদেশ নিজেকে সেলফ সাফিসিয়েন্ট করতে চায়, সে তাকে তেল উৎপন্ন করতে হবে, কিন্তু বাংলাদেশে তেলের সোর্স নাই। তাহলে অল্টারনেটিভ কি, তেলের অল্টারনেটিভ কি আছে? ইলেকট্রিক ভেহিকেল আছে। এখন বাংলাদেশের উচিত উচিত না এখন ইলেকট্রিক ভেহিকেলে কি করা, ইলেকট্রিক সব মেশিনারিতে ইনভেস্ট করা? তার মানে এখন তাকে প্ল্যানিং করতে হবে কি, তার প্ল্যানিং এর অবজেক্টিভ, মানে প্ল্যানিংটার অবজেক্টিভ, প্ল্যানিংটা কেন করি আমরা? সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য। তাহলে আমাদের প্ল্যানিং করতে হবে এমন ভাবে যাতে আমরা সেলফ সাফিসিয়েন্ট হই। এরপরে দেখো রিডাকশন ইন ইনইকুয়ালিটিস। বাংলাদেশের বর্তমান যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারে একটা কথা বলা তোমরা একটা শুনতে পারো হয়তো, যে চাকরি করে অনেকে ভালো ভালো মাস্টার্স ডিগ্রি করেও গার্মেন্টসে জব করে। এই কথাটা তোমরা কখনো শুনছো? কে কি শুনছে কথাটা? পড়াশোনার মূল্য নেই। জি স্যার। কেন মূল্য নেই? পড়াশোনার কি কেন ভ্যালু নেই কেন? তুমি দেখো বাংলাদেশে যতগুলো সেক্টর আছে, ওই সেক্টর গুলোতে বেশিরভাগ সেক্টরে জব করতে পারবে যারা পড়াশোনা করছে, তারাও করতে পারবে, যারা পড়াশোনা করে তারাও করতে পারবে। ফর এক্সাম্পল এগ্রিকালচার এবং গার্মেন্টস, এই দুটো সেক্টরে কি জব করতে পড়াশোনা লাগে? অত বেশি ম্যাটার করে? না স্যার। করে না। এখন বাংলাদেশ যদি গার্মেন্টস সেক্টরটাকে এক্সপান্ড না করে, যদি হাইটেক ইন্ডাস্ট্রি, হাইটেক, ধরো হাইটেক পার্ক গুলোকে যদি বানাইতে পারে, হাইটেক টেকনিক্যাল পার্ক বলেন এগুলোকে, টেকনোলজিক্যাল পার্ক যেগুলো আছে, জি স্যার। ডাটা সেন্টার করতো, তারপর তোমার হচ্ছে বিদেশি ফাইন্যান্সিয়াল কোম্পানি গুলোকে দেশে নিয়ে আসতো, বিদেশি ব্যাংকে বাংলাদেশে আনতো, বিশেষ করে সুযোগ দিত, তাহলে কোন শ্রেণীর লোকগুলো ইয়ে পাইতো, চাকরি পাইতো? ইঞ্জিনিয়ার লেভেলে যারা আছে, মানে যারা এডুকেটেড তারা চাকরি পাইতো। এখন দেখো বাংলাদেশের স্ট্রাকচারটার কারণে বাংলাদেশে একটা ইনইকুয়ালিটি সৃষ্টি হয়েছে না? জি স্যার। তাহলে ধরো বাংলাদেশে এত বছর ধরে এক দুটো সেক্টর উপর পড়েছিল, এটা কি প্ল্যানেড ছিল নাকি আনপ্ল্যান ছিল? প্ল্যান্ড। এটা আনপ্ল্যানেড ছিল, কারণ ওরা তো দেখতেছে যে আমাদের এত বছর প্রতি বছর এতগুলো গ্রাজুয়েট উৎপাদন হচ্ছে, ওদের জন্য তো আমি কর্মসংস্থান করতেছি না। যদি তার কাছে একটা সলিড প্ল্যান থাকে, তাহলে সে চিন্তা করতো যে আমার গ্রাজুয়েট প্রতি বছর এতগুলো বের হচ্ছে, অন্তত 50% গ্রাজুয়েটের জন্য আমি কর্মসংস্থান করি। ঠিক আছে? তাহলে প্ল্যানিং এর অবজেক্টিভ হচ্ছে কি ইনইকুয়ালিটি দূর করা, মানে প্ল্যানিংটা আমরা এইভাবে করব যেখানে সমাজের প্রত্যেকটা শ্রেণীর লোকজন বেনিফিট পেতে পারে। এবার আসো পলিসি। প্ল্যানিং কেন করি?
প্ল্যানিংটা করার পিছনে একটা ইস্যু থাকে, যে কোনো একটা ইস্যুকে বা সমস্যাকে অ্যাড্রেস করার জন্য আমার একটা কি লাগবে, পলিসি লাগবে, যে এই পলিসিতে আমি আগাবো এবং টার্গেটেড রেজাল্ট পাবো। এখন পলিসি স্ট্রেট ফরওয়ার্ড হতে পারে, যেমন ধরো তোমার কাছে পলিসি, তোমার কাছে একটা প্রবলেম আছে, প্রবলেমের একটা কি মানে পসিবল প্রেডিকশন আছে যে এটা করলে বা এই পদ্ধতি নিলে আমার এই প্রবলেমটা সলভ হবে। এখন পদ্ধতিগুলো নেওয়ার জন্য একটা পলিসি মেকার আছে, মানে নীতি নির্ধারক যেগুলো বলি আমরা, ল মেকার বা পলিসি মেকার। তারা কি করে, তারা প্রবলেমটাকে দেখে দুটো চোখে। একটা হচ্ছে যে সমাজের দিকে কি এই বিষয়টা কি গুরুত্বপূর্ণ কিনা, সমাজের জন্য এটা কি গুরুত্বপূর্ণ কিনা। আবার দেখে তাদের যে পার্টি আছে, মানে যে সরকার আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা। ফর এক্সাম্পল, ইসলামিক ব্যাংক নিয়ে প্রবলেম হচ্ছে অনেক। এখন ইসলামিক ব্যাংক নিয়ে ধরো এখন বিএনপি ক্ষমতাতে আছে, তারা যেভাবে পদক্ষেপ নিবে, যদি জামাত ক্ষমতাতে তারা কি সেমভাবে পদক্ষেপ নিত, নাকি এখানে একটা পলিসি ডিফারেন্ট আসতো? আসতো কি না পলিসি ডিফারেন্স? ডিফারেন্ট পলিসি আসতো কিনা? জি স্যার আসতো। কেন আসতো বলো তো এবার, যদি প্রশ্ন করি, কারণ পলিটিক্স। কেন আসতো পলিসি ডিফারেন্স? এখানে পার্টিস এন্ড ভোটার্স, আমি যদি সরকার বললো যে আমার এখন এত সময় নেই যে ইসলামী ব্যাংকের জন্য টাইম দেওয়া, আমি আমার পার্টির লোকেরা যেখানে খুশি হবে বা আমার ভোটাররা যেখানে খুশি হবে সেখানে টাইম দিব, এটা বলতে পারে, তাই না? এবার আসো, যে ধরো ইসলামিক ব্যাংকটাকে প্রোটেক্ট করার জন্য স্টেট কিভাবে, রাষ্ট্র কিভাবে দেখতেছে, রাষ্ট্রের কি আদৌ প্রয়োজন আছে কিনা, বা আমলাতন্ত্রের মধ্যে এটা সবাই চাচ্ছে কিনা এটাকে প্রোটেক্ট করার জন্য, এরকম এরকম যে কোনো একটা সমস্যা সমস্যা পলিসি মেকাররা বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করে। তারপরে যদি মনে হয় যে না সব দিক দিয়ে এটা ঠিক, তাহলে এটা পলিসি হিসেবে নেয়, পলিসি হিসেবে ইমপ্লিমেন্ট করার পর কোনো একটা আউটকাম আসে, যে ভালো আসে খারাপও আসে আউটকাম। এটা হচ্ছে একটা লিনিয়ার মডেল, এটাকে বলি আমরা লিনিয়ার মডেল অফ পলিসি। যে সমস্যাটা দেখলাম, সমস্যাটা সমাজের দিকে চোখে দেখলাম, রাষ্ট্রের চোখে দেখলাম, দেখে মনে হয় হ্যাঁ, সমস্যাটা এখন সমাধান করা উচিত, পলিসিটা চুজ করার পরে যে ইমপ্লিমেন্ট করলাম, পলিসি আউটকাম আসবে। এখন দেখো অন্যদিকে দেখো, আরেকটা মডেল আছে, যেখানে তোমার কোন একটা ইস্যু আছে, ইস্যুটাকে তুমি এজেন্ডা হিসেবে নিয়ে তুমি এটাকে বললা যে ইস্যুটা গুরুত্বপূর্ণ হলে এজেন্ডাতে রাখবা, যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে এজেন্ডাতে রাখবা না। যদি তুমি এজেন্ডাতে রাখো, এটাকে আবার ফার্দার ডিসকাশনে নিবা, যে আসলে আমি এখন এই ইস্যুটাকে সলভ করতে চাচ্ছি, সলভ করার জন্য আমার এই পদক্ষেপ গুলো আছে। এখন তুমি এটাকে রিফর্ম নিতে পারো, ডিসিশন নিতে পারো যে আমি এই ইস্যুটাকে এইভাবে সলভ করবো। এখন যদি রিফর্মের যদি চয়েস হয়, এইখানে যারা থাকবে তারা যদি এটাকে চয়েস করে, তুমি এটা সামনের দিকে যাবে। আর যদি চয়েস না হয়, নিচের দিকে আসবে। কিছুদিন আগে যে আমাদের বিভিন্ন রকম রিফর্ম কমিটি সুপারিশ কমিটি, দেখবা কিছু জিনিস এজেন্ডার মধ্যে আনা হয়েছে, এজেন্ডাতে নিয়ে রিফর্ম কমিশনে গেছে, রিফর্ম কমিশনে কিছু ডিসিশন পাস করছে, কিছু ডিসিশন ফেল করছে, যে যেগুলো পাস হয়েছে তার উপরে ইমপ্লিমেন্টেশনে গেছে, যেগুলো রিফর্ম কমিটি সাপোর্ট করে না সেগুলো ইমপ্লিমেন্টেশনে যায় নাই। ইমপ্লিমেন্টে যাওয়ার পরে আমরা একটা জিনিস সাকসেসফুল রেজাল্ট আনতে পারে, আনসাকসেসফুল রেজাল্ট আনতে পারে। এখানে সেটাকে ইভালুয়েশন করতে হবে, যেটা সাকসেসফুল হয়েছে না সাকসেসফুল হয় নাই। ঠিক আছে, আচ্ছা পলিসিটা কিভাবে নেওয়া হয়, এটা একটা মডেল। এরপরে একটা জিনিস দেখো, সমাজে কোনো একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা এমন হইতে পারে এটা পলিটিক্যাল কোনো কনসার্ন না। তোমরা ভারতের রিসেন্ট খবরগুলো শুনছো, যে ওখানে প্রশ্ন লিক হচ্ছে, লিক হওয়ার কারণে প্রায় অনেকগুলো স্টুডেন্ট সুইসাইড করছে, এই নিউজটা তোমরা শুনছো? জি স্যার, টেলিগ্রামও বন্ধ ছিল 1 সপ্তাহ মতো। টেলিগ্রাম বন্ধ ছিল, হ্যাঁ ওরা হেলিকপ্টার দিয়ে প্রশ্ন সাপ্লাই দিছে অনেকটাই, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে প্রবলেমটা এত কিছু হওয়ার পরও তাদের
এডুকেশন নিয়ে কোনো পদক্ষেপ কিন্তু এখনো নেওয়া হচ্ছে না। তার মানে এখানে প্রবলেমটা আছে বা কনসার্ন না আছে। তোমার তো সব ঘুমে গেছো মনে হচ্ছে। আচ্ছা তাহলে আজকে তাহলে এতটুকু, পরবর্তী আমাদের ফাইনাল ক্লাসে আমরা এটা শেষ করে বাকিটা রিভিউ করে দিব, ঠিক আছে? আশিক, শারিয়া, তোমরা যদি কেউ থাকে স্ক্রিনশটটা নিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিও। তাহলে আমাদের নেক্সট ক্লাস কি তোমরা অনলাইনে করবে নাকি অফলাইনে করবা? তোমরা কি যাবা, ক্যাম্পাসে যাবা নেক্সট উইকে? স্যার ওই সাইন গুলো তো মনে হয় নিতে হবে না? স্যার নিতে হবে। তোমরা কি ক্লাস করবে নেক্সট উইকে? আর স্যার অফলাইনে আপনারা অন্য কোনো দিন কি যাবেন ক্যাম্পাসে? যাবো আমি। কোন দিন স্যার? শনিবার বিবার যাবো, আবার বুধবারে যাবো, সোমবার যাবো। স্যার সাইন গুলো নিয়ে ফেললে ভালো হতো আর কি স্যার। না তোমরা কি মানে এই উইকে কি অনলাইনে ক্লাসে যাবে কি, মানে অফলাইনে ক্লাসে যাবে কিনা? স্যার মানে যদি ক্লাসের আগে যদি সাইন নিয়ে ফেলা যায় তাহলে মনে করেন ক্লাসটা অনলাইনে নিতে পারবেন।